কখন যে একটা পলিটিক্যাল ভাষণ বা স্লোগান সোজা ইন্টারনেটের হাসির খোরাক হয়ে যায় সত্যি বলা মুশকিল। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগতের কিছু বিখ্যাত ডায়লগ একেবারে আমাদের প্রতিদিনের জীবনের, বিশেষ করে মিমের অংশ হয়ে উঠেছে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। তো আসল প্রশ্নটা কি, কিভাবে এত গুরুগম্ভীর রাজনৈতিক স্লোগানগুলো আমাদের রোজকার জীবনের সাধারণ ঠাট্টাতামাশা আর ভাইরাল মিমের অংশ হয়ে উঠছে? এই পুরো প্রক্রিয়াটার পেছনে কি রহস্য কাজ করে? আসুন আজ সেটাই একটু খুঁজে বের করি। রাজনীতির মঞ্চ থেকে সোজা ভাইরাল মিমের দুনিয়ায় এই যে জার্নিটা, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। বাংলাভাষী ডিজিটাল জগতে এই ঘটনাটা এখন একটা নতুন ধারার জন্ম দিয়েছে, যেখানে সিরিয়াস রাজনৈতিক বক্তব্য নিছক হাসির কন্টেন্টে বদলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু এমন না যে হুট করে একদিন হয়ে গেল। পশ্চিমবঙ্গের কালচারে পলিটিক্যাল ডায়লগগুলো প্রায় মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়। এর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ধাঁচ আছে, যেটা কন্টেন্ট ক্রিয়েটররা বুঝে বা না বুঝেই ফলো করেন, আর এই ডায়লগগুলোকে একটা নতুন রূপ দেন। আর জানেন, এই পুরো ক্রিয়েটিভ প্রসেসটা বোঝার জন্য আমাদের হাতে একটা, বলা যেতে পারে একটা ব্লুপ্রিন্টই চলে এসেছে। এই ব্লুপ্রিন্টটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে এই মিমগুলো তৈরি হয়। চলুন দেখি এটা আমাদের কি বলছে। দেখুন, সোর্সে একদম সরাসরি এই লাইনটা লেখা আছে, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা আসলে মিম বানানোর জন্যই একটা তৈরি করা স্ক্রিপ্ট। মানে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং একটা প্ল্যান্ড ক্রিয়েটিভ প্রসেস। আচ্ছা, এবার তাহলে আসল জায়গায় আসা যাক। আমরা এই ব্লুপ্রিন্ট থেকে 6টা প্রধান উদাহরণকে এক এক করে দেখব যে কিভাবে নির্দিষ্ট রাজনীতিক ডায়লগগুলোকে আমাদের ডেইলি লাইফের মজার সিচুয়েশনে ব্যবহার করা হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসছে, আর সম্ভবত যেটা সবথেকে ফেমাস, সেই স্লোগানটা, খেলা হবে। এই দুটো শব্দের মধ্যে যে একটা উত্তেজনা আর পাওয়ার আছে, সেটা সত্যিই অসাধারণ। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হলো এর ট্রান্সফরমেশনটা। ভাবুন তো, একদিকে এটার আসল মানে ছিল একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ বা লড়াইয়ের ডাক, আর মিমের জগতের মানে কি দাঁড়িয়েছে? পরীক্ষার চাপ সামলানো বা পার্টনারের রাগের মুখে পড়া। একটা গম্ভীর রাজনৈতিক ঘোষণাকে দৈনন্দিন জীবনের ছোটখাটো চ্যালেঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর পরের ডায়লগটা হলো আত্মবিশ্বাস আর পাওয়ারের একটা জবরদস্ত স্টেটমেন্ট, আমি রয়্যাল বেঙ্গল টাইগার। এই ডায়লগটা নিজের পরিচয় এবং ক্ষমতা দেখানোর জন্য বলা হয়েছিল। কিন্তু মিমের দুনিয়ায় কি হচ্ছে? ধরুন কোনো বন্ধু জিজ্ঞেস করল, কিরে তোর এত কনফিডেন্স কিসের? আর উত্তরে চলে এলো এই ডায়লগটা। এখানে একটা বিশাল ব্যক্তিত্বের প্রকাশকে ব্যক্তিগত আর কখনো কখনো বেশ হাস্যকরভাবে অতি রঞ্জিত আত্মবিশ্বাসের মুহূর্তে ব্যবহার করা হচ্ছে। আমাদের ৩ নম্বর উদাহরণটা হল চপ শিল্প। মূলত এই কথাটা এক ধরনের কর্মসংস্থান বা শিল্পের প্রস্তাব হিসাবে উঠে এসেছিল। আর দেখুন মজাটা কোথায়, একজন ইঞ্জিনিয়ার যখন চাকরি পাচ্ছে না, তখন তাকে স্যাটায়ার করে বলা হচ্ছে চপ শিল্পের কথা। এখানে একটা সিরিয়াস অর্থনৈতিক প্রস্তাবকে বেকারত্বের প্রতি এক ধরনের ডার্ক হিউমার বা বিদ্রুপাত্মক সমাধান হিসাবে দেখানো হচ্ছে। এরপরের শব্দটা হলো বহিরাগত। মানে তো আমরা সবাই জানি, বাইরের লোক। রাজনীতিতে এই শব্দটা প্রতিপক্ষ বা বহিরাগতদের চিহ্নিত করতে ব্যবহার করা হতো। আর মিমের জগতে এর ব্যবহারটা কিন্তু বেশ হালকা। যখন বন্ধুদের একটা ক্লোজড গ্রুপে কোনো নতুন লোক আসে, তখন তাকে মজা করে বহিরাগত বলা হয়। রাজনীতিতে যে শব্দটা এতটা সিরিয়াস, বন্ধুদের আড্ডায় দেখুন সেটা কত হালকা হয়ে গেছে। এবার একটা কিন্তু বেশ নাটকীয় একটা অভিযোগ, ওরা আমাকে মেরে ফেলতে চায়। এই বাক্যটা একটা গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। বলা হয়েছিল, আর মিমের দুনিয়ায় ভাবুন, টিচার ক্লাসে এসে হুট করে একটা সারপ্রাইজ টেস্টের কথা বললেন, আর অমনি কোনো ছাত্রের মুখ থেকে বেরিয়ে এলো এই ডায়লগ। এখানে হাইপারবোল বা অতিরঞ্জনের ব্যবহারটা খেয়াল করার মতো। একটা মারাত্মক অভিযোগকে পড়াশোনার সাধারণ ভয় বা চাপের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। আর আমাদের লিস্টের একদম শেষ উদাহরণ, 1 ইঞ্চি জমিও ছাড়ব না, একটা দৃঢ় এবং আপোষহীন মনোভাবের প্রতীক এই বাক্যটি। আর এটার মিম ভার্সনটা তো আরও মজার, ব্যবহার হচ্ছে রিলেশনশিপে।
যখন একজন ব্রেকআপ করতে চাইছে তখন অন্যজন মজা করে এই ডায়লগটা বলে নিজের জেদ দেখাচ্ছে। এখানেও দেশের জমি রক্ষার মতো একটা বড় বিষয়কে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে হাস্যকরভাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখলাম যে ডায়লগগুলো কিভাবে মিম হয়ে উঠছে, কিন্তু প্রশ্নটা হলো এগুলো এত পপুলার কেন? কি আছে এগুলোর মধ্যে? চলুন পরের স্লাইডে সেটাই খুঁজে বের করি। দেখুন, এর জনপ্রিয়তার পেছনে কয়েকটা দারুণ কারণ আছে। প্রথমত, রিলেটেবিলিটি, মানে এগুলোর সাথে আমরা নিজেদের কানেক্ট করতে পারি। আমাদের সবার পরিচিত অনুভূতি যেমন স্ট্রেস, জেদ বা গর্বকে এগুলো তুলে ধরে। দ্বিতীয়ত, এগুলোর মধ্যে একটা ইমোশনাল পাঞ্চ আছে। আসল ডায়লগগুলো এতটা ইমোশন ভরা যে অন্য পরিস্থিতিতেও সেগুলো বেশ পাওয়ারফুল লাগে। তৃতীয়ত, হাইপারবোল বা অতিরঞ্জন। ছোট্টখাটো সাধারণ ঘটনাকে পলিটিক্যাল ড্রামার সাথে মেশানোটা এমনিতেই বেশ মজার। আর শেষে একটা কমন কালচারাল আর পলিটিক্যাল কনটেক্সট, যা আমরা সবাই জানি বলেই এই মিমগুলো এত সহজে হিট হয়ে যায়। তো এত সব আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কি বলতে পারি? এই পুরো ঘটনাটা আমাদের কি ইঙ্গিত দেয়? চলুন শেষ পর্যায়ে গিয়ে বিষয়টাকে আরেকটু বড় করে দেখি। এই যে পুরো ট্রান্সফরমেশনটা, এটা আসলে দারুণভাবে দেখাচ্ছে যে ডিজিটাল যুগে ভাষা কিভাবে বদলে যাচ্ছে। রাজনীতি, পপ কালচার আর আমাদের প্রতিদিনের কথাবার্তার মধ্যেকার লাইনগুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। এটা আসলে আধুনিক সৃজনশীলতা আর ভাষার বিবর্তনের একটা চমৎকার উদাহরণ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের ডিজিটাল আর পলিটিক্যাল দুনিয়া তো দিন দিন আরও এক হয়ে যাচ্ছে। তাহলে কি ভাষার এই বিবর্তনটা ভবিষ্যতে আরও বাড়বে? ভাবার মতো ব্যাপার, তাই না?